আলাইকুম। আজকে আমি কথা বলবো বাংলাদেশের বর্তমান সমসাময়িক একটি সমস্যা নিয়ে, অর্থাৎ এই কোটা নিয়ে কথা বলবো। আমরা যদি লক্ষ্য করি, আগে আগে থেকে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে কোটার পরিমাণ ছিল 26%, কিন্তু পরবর্তীতে আবার নতুন করে আপনার 30% কোটা অ্যাড করা হয়, অর্থাৎ যেটা বাতিল করা হয়েছিল 2018 সালে, সেই মুক্তিযোদ্ধা কোটাটা 30% আবার নতুন করে অ্যাড করার জন্য আপনার আদালত হাইকোর্ট থেকে নতুন করে রায় দেওয়া হয়েছে। তার প্রেক্ষাপটে আমরা দেখতে পারি মোট 56% কোটা এখন থেকে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং বিসিএসের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে এখন কার্যকর হবে। আজকে পুরো ভিডিও জুড়ে আমরা কথা বলবো এই সমস্যাগুলো নিয়ে, এবং এর সাথে আমরা দেখব কীভাবে এটা শুরু হলো, এটা কী কী সমস্যা, কতটা যৌক্তিক অযৌক্তিক, অথবা আমরা দেখব ভারতের সঙ্গে পার্শ্ববর্তী দেশ, তার সাথে মিলাই দেখব তাদের কোটা পলিসি কেমন এবং আমাদের কোটা পলিসি কেমন হওয়া উচিত ছিল। তাহলে শুরু করা যাক। প্রথমত লক্ষ্য করুন, আমরা যদি দেখি এই ব্রিটিশ যারা প্রথমে 1918 সালে এই কোটা সিস্টেম চালু করে, পিছিয়ে পড়া ভারতের জনগোষ্ঠীকে সিভিল সার্ভিসে ভালো অবস্থান দাঁড় করানোর জন্য তারা কোটা সিস্টেম চালু করেছিল। এবং পরবর্তীতে আমরা বাংলাদেশে দেখতে পাই মুক্তিযুদ্ধের পরবর্তীতে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মুক্তিযুদ্ধদের জন্য 30% কোটা এবং মুক্তিযুদ্ধে আহত নারী যারা রয়েছিল তাদের জন্য 10% কোটা, জেলা কোটা 40% এবং মেধা কোটা 20%, টোটাল 100% কোটা উনি দাঁড় করিয়েছিলেন। এবং পরবর্তীতে এই কোটাটা পরিমার্জিত হয়ে আমরা দেখতে পাই পরবর্তীতে মুক্তিযুদ্ধ কোটা 30% রাখা হয়, নারী কোটা রাখা হয় 10%, পরবর্তীতে দেখতে পাই জেলা কোটা রাখা হয় 10%, প্রতিবন্ধী কোটা রাখা হয় 1% এবং উপজাতি কোটা 5%। টোটাল এইভাবে আমরা দেখতে পাই 56% কোটা রাখা হয়। এই 56% কোটা রাখার কারণে আপনার কী কী সমস্যার সৃষ্টি হতে পারে এই নিয়ে আজকে কথা বলবো। আমরা যদি লক্ষ্য করি, প্রথমত এই 56% কোটা আপনি যখনই রাখবেন, অর্থাৎ এই 30% কোটা এইটা রাখার কারণে আপনার সমস্যা যেটা হবে যে আপনি দেখবেন আপনার প্রচুর পরিমাণে বিসিএস এর সিটগুলো ফাঁকা হয়ে যায় এবং মেধাবীরা ঝরিয়ে পড়ে। আপনি লক্ষ্য করুন, বাংলাদেশে বর্তমানে মুক্তিযুদ্ধ রয়েছে প্রায় 2,33,000। নাতি নাতি যদি চিন্তা করেন আপনি, মোটামুটি 5 দিয়ে গুণ করলেও সেটা মোটামুটি প্রায় 10 লক্ষের কাছাকাছি বা তার সামান্য বেশি হয়। আপনার এই 10 লক্ষ 16 কোটির মধ্যে ধরতে গেলে 0.06%-এর মতো হয়। বিগত 46তম বিসিএসে মোট আবেদনকারী সংখ্যা পড়েছিল প্রায় 3,60,000-এর কাছাকাছি। অর্থাৎ বিগত 5 বছরের বিসিএস যদি আপনি এভারেজ করেন, মোটামুটি আপনার আবেদন পড়ে 3,60,000-এর কাছাকাছি। কিন্তু আপনি লক্ষ্য করবেন এই 3,60,000-এর মধ্যে আপনি যদি মুক্তিযুদ্ধে কোটা আবেদনকারী যদি চিন্তা করেন, সেইটার মোটামুটি পরিমাণ আপনার হইতে পারে 3,500 থেকে আপনার 2,500-এর মধ্যে। অর্থাৎ 3,000 যদি আমরা চিন্তা করি, তাহলে 3,000 জন অংশগ্রহণ করতে পারে প্রত্যেকটা বিসিএসে। এবার আপনি লক্ষ্য করুন, বিসিএসের প্রিলিমিনারি অর্থাৎ প্রথম ধাপ যেটা রয়েছে, সেই ধাপে কোনো কোটা থাকে না, সেখানে মেধা দিয়ে আপনাকে যখন আপনি চান্স পাবেন, পরবর্তীতে আপনি কোটা কার্যকর হবে। আপনি লক্ষ্য করুন যে আমরা দেখতে পাই বিসিএসে মোটামুটি 10,000 থেকে 12,000 জন শিক্ষার্থী এই 3 লক্ষের মধ্যে বা 3.5 লক্ষের মধ্যে তারা প্রথম ধাপে অতিক্রম করে, অর্থাৎ সেটা প্রায় মোট হিসাবে 4%। অর্থাৎ মোটামুটি আপনার 4% শিক্ষার্থী আপনার প্রিলিমিনারি টিকে। অর্থাৎ মুক্তিযুদ্ধের যে আবেদনগুলো করে বা কোটার আবেদন যারা করে, এই 3,000-এর মধ্যে যদি আপনি পার্সেন্টেজটা করেন, সেইটা মোটামুটি 100 জন থেকে 150 জনের মধ্যে হয়। অর্থাৎ মোটামুটি 100 জন শুধুমাত্র এই মুক্তিযুদ্ধ কোটা যারা রয়েছে তারা হচ্ছে গতানুগতিক হিসাব অনুযায়ী তারা অতিক্রম করতে পারে প্রথম ধাপ। অর্থাৎ আপনি যদি তাদের পার্সেন্টেজ আমি যদি আরও ডবল করে ধরি, সেটা হয় 200 থেকে 250। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন 2,000 সিটের বিনিময়ে তাদের জন্য সিট রাখা হয় 66। তাই এবারে আপনি চিন্তা করুন, 66 সিট আপনার রয়েছে, কিন্তু আপনার ক্যান্ডিডেট সংখ্যা সেই সংখ্যা মাত্র আপনার 200 থেকে 300 জন। তার পরবর্তীতে দেখতে পাই আপনার এই 300 বা 400টা সিট যে ফাঁকা হয়ে গেল, এই ফাঁকা সিটটা আপনার ফাঁকাই থেকে যায়। এখানে কোনো মেধাবীকেও নেওয়া হয় না, অন্য কাউকে এই সিটটা দেওয়া হয় না। অর্থাৎ প্রত্যেকটা বিসিএসে আপনার বিপুল পরিমাণ সংখ্যক সিটগুলো আপনার ফাঁকা পড়ে থাকে। আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স লক্ষ্য করেন, আমরা দেখতে পাই 20তম বিসিএসে লক্ষ্য করুন 1843 জন সুপারিশপ্রাপ্ত ছিল মুক্তিযুদ্ধ কোটার জন্য, কিন্তু সেখানে পিএসসির অনুযায়ী সুপারিশপ্রাপ্ত হয় মাত্র 143 জন। অর্থাৎ আমার হিসাবের সঙ্গে দেখবেন পুরোপুরি মিলে যায়। সে জায়গায় 143 জন সুপারিশপ্রাপ্ত হওয়ার কারণে 67 সিট আপনার ফাঁকা ছিল। পরবর্তীতে 28তম বিসিএসে আপনার এই যে আপনার কোটা সিস্টেমের কারণে, সমগ্র কোটার কারণে আপনার সিট ফাঁকা পড়েছিল আপনার 813টি। পরবর্তীতে এই আপনার দেখতে পাই 29তম বিসিএসে আপনার সিট ফাঁকা ছিল 793টি, 30তম বিসিএসে আপনার সিট ফাঁকা ছিল 613টি এবং পরবর্তীতে 31তম বিসিএসে আপনার সিট ফাঁকা ছিল 713টির মতো। অর্থাৎ আমরা দেখতে পাই 28 থেকে এই যে 37তম বিসিএস এর মধ্যবর্তী এই 10 বিসিএসে আপনার 6,000টি সিট শুধুমাত্র ফাঁকা পড়েছিল। অর্থাৎ এই 6,000 সিটটি পূরণ করার জন্য আপনার কোনো মেধাবী কাউকে নেওয়া হয় না। অর্থাৎ 6,000 জন মেধাবীকে আমাদের নেওয়া হলো না এবং এই সিটগুলো ফাঁকা পড়ে থাকলো। এই সমস্যার সৃষ্টির কারণে আপনার দেখতে পারেন একটা বৈষম্য সৃষ্টি হয়। আপনি লক্ষ্য করুন, মুক্তিযুদ্ধ কোটাটা রাখা উচিত, এটা আমি মনে করি, ঠিক আছে, কিন্তু সেই কোটাটা কতটুকু রাখা উচিত? আপনার লক্ষ্য করুন 30% সেটা কখনো হইতে পারে না, সেটা হইতে পারে 5% বা কত পার্সেন্ট। আপনি চিন্তা করুন, আপনি 10টা বিসিএসকে একসাথে নেন, 10টা বিসিএসে প্রিলিমিনারিতে কত পার্সেন্ট মুক্তিযুদ্ধ বা এই ধরনের কোটা সিস্টেম কত পার্সেন্ট টিকে, সেই পার্সেন্টকে আপনি গড় করে যতটুকু পার্সেন্টের সাথে 2-1% বৃদ্ধি করে আপনি
আপনি রাখতে পারেন, এই সিস্টেমটা আপনার জন্য ভালো। কিন্তু যখনই আপনি 30% অধিক রাখতে যান আপনার মোট জনসংখ্যা থেকে, তখন সেটা আপনার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। পরবর্তীতে আজকে যদি আমরা ভারতের পলিসির সাথে আমরা যদি কম্পেয়ার করি, আপনি লক্ষ্য করুন ভারতের তারা কোটা পলিসিগুলো কী কী। আপনার প্রথম যে পলিসি তারা নিয়েছে তারা হচ্ছে আপনি দেখবেন যে উপজাতি বা এই ধরনের কোটাগুলো তারা দিয়ে থাকে ভারত সরকার, কিন্তু এখানে তাদের যে জনসংখ্যা রয়েছে পার্সেন্টেজ করে দেখা যায় তাদের উপজাতি পার্সেন্টেজ হচ্ছে 37%, কিন্তু কোটা রেখেছে 27%, অর্থাৎ পার্সেন্টেজ থেকে কোটা তারা কম রেখেছে। 2 নাম্বার, আপনার পরিবারে শুধুমাত্র একজন কোটাই ব্যবহার করতে পারবে, অর্থাৎ ভাই বোন দুইজনই যদি কোটাধারী হয় একজন ব্যবহার করতে পারবে। ভারতের 3 নম্বর পলিসি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন সেই পলিসি হচ্ছে কোনো পরিবার থেকে কোটা রয়েছে কিন্তু সেই পরিবারে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি কর্মজীবী যদি থাকে, অর্থাৎ সেই পরিবারকে আর সুবিধা বঞ্চিত ধরা হয় না, এজন্য সেই পরিবারকে কোটা দেওয়া হয় না। পরবর্তী তাদের একটা পলিসি রয়েছে গুরুত্বপূর্ণ, যে আপনারা যদি লক্ষ্য করেন তাদের মধ্যে কোটা সিস্টেম শুধুমাত্র জীবনে আপনি একবার প্রয়োগ করতে পারবেন, হয় উচ্চশিক্ষাতে না হয় আপনার চাকরি জীবনে, যে কোনো এক জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। এইটা একটা খুব সুন্দর একটা সিস্টেম ভারতের, আমার কাছে মনে হয়। এবং পরবর্তী তাদের আরেকটা সিস্টেম রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, তারা প্রত্যেক 2 বছর পর পর তারা সংস্কার করে তাদের কোটা সিস্টেমটাকে, এবং তারা দেখে যাদেরকে তারা কোটা দিল তারা কি পরবর্তীতে উন্নত হতে পেরেছে কিনা, তারা কি সুবিধা বঞ্চিত আছে কিনা, তার প্রেক্ষাপটে তারা বারবার কোটা সিস্টেমে পরিবর্তন করে, পরিমার্জিত করে। কিন্তু বাংলাদেশে এই ধরনের সিস্টেমগুলো, এই ধরনের পলিসি না নেওয়ার কারণে এই কোটা নিয়ে একটা বিরোধ সৃষ্টি হয় আমাদের মাঝখানে। আপনি লক্ষ্য করেন যে যে আমরা যদি দেখি উপজাতি কোটা যেটা রয়েছে সেখানে আপনি দেখবেন চাকমারা অনেক উন্নতি করতেছে, কিন্তু আপনি কোনো দেখবেন না সাঁওতাল, গারো এই জাতিগুলো, এই যে উপজাতি রয়েছে তারা উন্নতি করতেছে, অর্থাৎ এই কোটাগুলো তাদের বেশি প্রয়োজন। আপনি যদি নারী কোটার কথা চিন্তা করেন, বাংলাদেশে নারীরা কিন্তু নারীরা এখন কিন্তু অনেক উন্নতি করতেছে, তারা পুরুষের সাথে তারা সমমর্যাদার দিকে তারা এগিয়ে যাচ্ছে। সেই জায়গায় আপনার 10% কোটা রাখাটা অযৌক্তিক। আপনি দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে উনি চিন্তা করেছিলেন কোটা কি উনি রাখবেন কি রাখবেন না, এইটা নিয়ে উনি একটা কমিশন গঠন করেন, কিন্তু পরবর্তীতে ওনার হত্যার কারণে উনি এই কাজটা করতে পারেন না। এবং পরবর্তীতে আলী আকবর খান স্যার উনি বলেন বাংলাদেশে তিনবার এইটা নিয়ে 3টা কমিশন গঠন করা হয়। 3টা কমিশন তারা চিন্তা করেছিল বাংলাদেশে কি কোটা সিস্টেম রাখা উচিত কি উচিত না। প্রথম শ্রেণী এই চাকরিগুলোতে এই 3টা রিপোর্টই ছিল কোনো কোটা রাখা উচিত না, অর্থাৎ আপনার হচ্ছে এই কোটা সিস্টেমটা আপনি যদি রাখেন কিছু পলিসি গ্রহণ করা উচিত বাংলাদেশে, এবং একই সঙ্গে আপনার এই কোটাটা ভারসাম্য করা উচিত পার্সেন্টেজের সাথে। ধন্যবাদ সকলকে।